আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিনের। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2 দিন পর সিলেটে রোদের দেখা, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। উজান থেকে নামা ঢল উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে তিস্তা, ধওলা ও দুধকুমার নদীর পানি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। 417 হজ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় হাজিদের। সরকার ব্যবস্থাপনা সমিতি। ঈদের ছুটির পর ঢাকায় ফিরতেই বাজারে অগ্নিমূল্যের আঁচে পুড়ছেন মধ্যবিত্তরা। ইচ্ছে মতো পণ্য মূল্য হাঁকছেন ব্যবসায়ীরা। মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। মানিকগঞ্জ, ফরিদপুরের পর ঢাকায় আরও কাছে ভয়ঙ্কর রাসেল ভাইপার। বিষধর সাপের আতঙ্কে দোহার উপজেলা 5 ইউনিয়নের মানুষ। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। অতি বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটে দেখা মিলেছে রোদের। প্রায় 5 দিন পর সকালে রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে নগরবাসী। এদিকে সিলেটের বেশ কয়েকটি নদ নদীর বিভিন্ন পয়েন্টে পানি কমেছে, ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে সিলেটের সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর অমলশীত, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন জায়গায় গতকাল সন্ধ্যার হিসেব অনুযায়ী পানি কমেছে কয়েক সেন্টিমিটার। সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটের বন্যা পরিস্থিতির কি খবর আছে? ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। সিলেটে পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বৃষ্টি কমায় কিন্তু সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমরা রয়েছি সিলেটের 10 নম্বর ওয়ার্ডে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, 1 সপ্তাহ পর কিন্তু সিলেটে মেঘ কেটে রোদ উঠেছে। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন পয়েন্টে পানিও কমেছে। এতে নগর ও বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও এখনো 6টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানি কমলেও মানুষের ভোগান্তি কিন্তু কমেনি। যাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছিল তারা কিন্তু ঘর থেকে পুরোপুরি পানি নামায় তারা ঘরে ফিরে যেতে পারছিলেন না। অনেকেই কিন্তু ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং যারা ঘরে অবস্থান করছেন জলমগ্ন হিসেবে তারা কিন্তু বিভিন্ন দুর্ভোগে রয়েছেন। বিশুদ্ধ খাবার পানির অভাব, শুকনো খাবার এবং বিশেষ করে তারা কিন্তু পয় নিষ্কাশনের সমস্যায় রয়েছেন। জেলা প্রশাসনের যে তথ্য রয়েছে, সিলেট মহানগরীর 23টি ওয়ার্ড এবং সিলেট জেলার প্রতিটি উপজেলায় কিন্তু বন্যা কবলিত মানুষজন রয়েছেন। এর মধ্যে প্রায় 10 লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র সিলেট নগরীতে 60,000 মানুষ রয়েছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথম থেকেই কিন্তু বন্যা মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরকে খাবারের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সরকারের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত পক্ষ থেকেও কিন্তু ত্রাণ পরিচালনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু এই দুর্যোগ থেকে মোকাবেলার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইয়াসমিন। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। রংপুরে কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বাড়তে শুরু করেছে তিস্তা, ধওলা ও দুধকুমার নদীর পানি। প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে। পানি বন্দী হয়ে পড়েছে তিস্তা তীরের চরাঞ্চলের মানুষজন, ফলে বাড়ছে নদী পাড়ে মানুষের মাঝে আতঙ্ক। তবে পানি উন্নয়ন বোর্ড বলেছে আগামী 24 ঘন্টার মধ্যে তিস্তার পানি কমতে শুরু করবে। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ইলিয়াস কমলের রিপোর্টে। মরা তিস্তা পরিপূর্ণ রূপ ধারণ করেছে উজানের ঢলে। সর্বনাশা তিস্তার বুকে পানি বাড়লে দুঃখের শেষ থাকে না নদী পাড়ের মানুষের। বর্ষার শুরুতেই তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। পানিতে তলিয়ে গেছে উঠতি ফসল, গবাদি পশু ও ঘরবাড়িতে পানি ওঠায় বিপাকে তিস্তা পাড়ের হাজারো মানুষ। অনেক কষ্টই থাকি, গরু ছাগল নিয়ে বেড়া করা আমাদের অসুবিধা হয়ে যায়, রান্না বান্না করি ঘর
সমস্যা হয়। 30 শতক গাছছিলাম আর 20 শতক পাইলাম, 10 শতক ভাসি গেছে। হয় খাওয়া দাওয়া অসুবিধা হয়, মানুষের বাড়িতে থাকা লাগে, চলাফেরার সমস্যা হয়, স্কুল যাইতে পারি না, স্কুলে যেতে সমস্যা হয়। পানিবন্দী এসব বাসিন্দাদের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণ আর বেড়িবাঁধ নির্মাণ সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নদীটা সুন্দরভাবে শাসন হয়, আমরা সুন্দরভাবে আবাদ করে খাইতে পারি, আমাদের বাড়িঘর যাতে না ভাঙে, এটাই আশা। আসলে একটা বাঁধ যদি একটা দিলে হয়, সেই বাঁধটা হইলে তো আমাদের পানিটা আটক করে হইলে তো কাজ হইলে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের নদীর কাজটা করে দিলে আমরা খুব শান্তিতে থাকবো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বন্যার পানি গত 24 ঘন্টায় 15 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজ পয়েন্টের 44টি জল কপাট খুলে দেওয়া হয়েছে, ফলে আগামী 24 ঘন্টার মধ্যে তিস্তার পানি কমতে শুরু করবে। ইলিয়াস কমল, মাই টিভি। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরের জেলাগুলোতে পানি বৃদ্ধি এখন পর্যন্ত কি খবর আছে আপনার কাছে? জি ইয়াসমিন, আপনি যেমনটা বলছিলেন যে টানা কদিনের বৃষ্টি এবং উজানের ঢলের কারণে কিন্তু যে রংপুরের নদ নদীগুলোতে বিশেষ করে তিস্তা, দুধকুমার, ধরলা নদীতে কিন্তু যে বিশেষ করে যে পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় তিস্তার যে কাউনিয়া পয়েন্টে সেখানে কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের যে পরিমাপে সেখানে কিন্তু 20 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এরপরে কিন্তু গতকালকে বিকেল নাগাদ কিন্তু সেখানে 5 সেন্টিমিটার নিচ দিয়ে, অর্থাৎ এখন কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু কাউনিয়ার যে তিস্তা নদীর যে কাউনিয়া পয়েন্টে সেখানে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বিশেষ করে তিস্তায় পানি বৃদ্ধির ফলে তিস্তার যে নিম্নাঞ্চলগুলো সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই তিস্তার চরে যে উঠতি অনেক ফসলের কিন্তু ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে যে উঠতি ফসল বাদাম, পাট ক্ষেত এবং ভুট্টা, এই সময়টা কিন্তু তিস্তার চর অঞ্চলে কিন্তু অনেক জমিতে এখনো কিন্তু যে বাদাম সেটি কিন্তু তারা ঘরে তুলতে পারে না। এই কারণে কিন্তু কৃষকরা আসলে তাদের যে হতাশার ছাপ কিন্তু আমরা তাদের চোখে মুখে দেখেছি। বিশেষ করে যে নিম্নাঞ্চলের ঘর বাড়িগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে, সে কারণে কিন্তু অনেক রাস্তাঘাট ডুবে যাওয়া, সেখানকার মানুষের যে বসতি তারা কিন্তু অনেকটাই পানিবন্দী হয়ে পড়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 24 ঘন্টার মধ্যে পানি সেটি কমার কিন্তু তিনি বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে তিস্তার নদীর পানি সেটি কিন্তু কমা শুরু করবে এবং জেলা প্রশাসন এবং বিশেষ করে যে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু এই বন্যা মোকাবেলা আগাম কিন্তু তারা তাদের যে প্রস্তুতি সেটি গ্রহণ করেছেন। এবং সব মিলে যদি বলি যে রংপুরের যে কয়টি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে সেটি উজানের ঢল এবং টানা কদিনের যে বৃষ্টির ফলে কিন্তু উজানের যে সবগুলো নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী 24 ঘন্টায় পানি কমার সম্ভাবনা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড সেটি বলছেন। এবং যে ঘর বাড়িগুলো এখনো পানিবন্দী রয়েছে সেই পানিবন্দী অবস্থায় তারা কিন্তু যেটি বলছেন যে তিস্তাপাড়ের মানুষদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে দীর্ঘদিনের যে তিস্তা নিয়ে যে পরিকল্পনা সেটি দ্রুত তারা বাস্তবায়ন চায়। তারা কিন্তু আসলে ত্রাণ কিন্তু বারবার যে এই যে বন্যার ধকল প্রত্যেক বছরে কিন্তু 3 থেকে 4 বার কিন্তু তাদের বন্যার ধকল কাটিয়ে উঠতে হয়। এই কারণে কিন্তু তিস্তা চরের মানুষজনের যে জীবন জীবিকা সেটি কিন্তু একেবারে থমকে যায় এবং তারা তাদের যে প্রত্যাশার জায়গা সেটি সরকার যেন দ্রুত এই তিস্তায় একটি বেড়িবাঁধ সহ এই যে বন্যা আসলে যে রাস্তাঘাট যে নষ্ট হয়ে যায় সেগুলো যেন দ্রুত মেরামত সহ বেড়িবাঁধ এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি যেন সরকার দ্রুত পদক্ষেপ নেয়, এমনটাই তিস্তা পাড়ের মানুষজন দাবি জানিয়েছেন। এই ছিল ইয়াসমিন রংপুর থেকে তিস্তা সহ অন্যান্য নদীর যে পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। এই সফরে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বর্ণাঢ্য প্লাটিনাম র্যালির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শুরু হচ্ছে আজ বিকেল ৩টায় রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে র্যালি শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে। রমনা এলাকায় আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। আসলে যে যেমনটি বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগে দেশের সবচেয়ে প্রাচীন এবং রাজনৈতিক সংগঠন এবং যে দলটি আসলে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন সেই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা বার্ষিকী, প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন, সেই উপলক্ষেই কিন্তু আজকের এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে র্যালিটি উপলক্ষে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এরই মধ্যেই কিন্তু নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে গেছে পুরো এলাকা। অর্থাৎ আমরা বেলা ৩:৩০ নাগাদ মূল র্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে বেলা ২টার পর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যে অস্থায়ী মঞ্চটি তৈরি করা হয়েছে, একটা ট্রাকের উপর যে মঞ্চটি, সেই মঞ্চটিতে কিন্তু নেতৃবৃন্দ এসে অবস্থান করছেন। আমরা এখনো আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এখনো আসেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই যে আজকের যে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি কিন্তু এরই মধ্যেই সভাস্থলের পাশে এসে অবস্থান, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে মূল মঞ্চে তিনি আসবেন এবং তারপরে কিন্তু শুরু হবে সেই মূল যে আনুষ্ঠানিকতা অর্থাৎ র্যালিটির যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি শুরু হবে। তার আগে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পুরো এলাকা জুড়েই কিন্তু যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হচ্ছে সেই র্যালিটি নিয়ে প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা একটু এখন কথা বলবো মহিলা আওয়ামী লীগের যিনি রয়েছেন তার সাথে। আপনারা যে র্যালিতে অংশগ্রহণ করছেন এই র্যালিটি নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি এবং এই প্লাটিনাম জয়ন্তীতে আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার অনুভূতি কি? আমাদের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের ৭৫ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে আমরা আজকে আনন্দ র্যালি করব। আমরা হাসি উল্লাস এবং আনন্দে আমরা আজকে মাতোয়ারা। আমরা প্রত্যেকেই, আমি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং আমি একজন সংসদ সদস্য, সেই হিসাবে আমি এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে, বাংলাদেশের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারাই উপস্থিত হয়েছে অর্থাৎ তরুণ, নবীন কিংবা পুরাতন যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগকে ধারণ করেন, তারা কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে তাদের আনন্দ উল্লাস সেটি আসলে ভাষায় প্রকাশ করার নয়। অর্থাৎ আর কিছুক্ষণ পরে যখন আনুষ্ঠানিকতা শুরু হবে, র্যালিটির আনুষ্ঠানিকতা শুরু হবে, তখন হয়তো পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে দিতে পারবো। ইয়াসমিন। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রমনা থেকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য প্লাটিনাম শোভাযাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। ভোর ৫:৪০ দিকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে শাহজালালে পৌঁছায় ফ্লাইটটি। তাদেরকে স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের এমডি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ফুল দিয়ে বরণ করে নেয় হাজিদের। এয়ারপোর্টে দেয়া হয় জমজমের পানি। সরকারের ব্যবস্থাপনা হজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন হাজিরা। বিমানের এমডি জানান, ফিরতি হজ ফ্লাইট ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বেবিচক চেয়ারম্যান বলেন, হাজিদের যাওয়া আসার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে হজের ব্যবস্থাপনা আরও সুচারুভাবে সম্পন্ন করা যাবে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। একই সঙ্গে ঈদে যারা ছুটি পাননি তারা ছুটি কাটাতে ছাড়ছেন ঢাকা। যারা ঢাকায় প্রবেশ করছেন তাদের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। খানিকটা বাড়তি ছুটি উপভোগ করে ফিরেছেন কর্মস্থলে। ভোগান্তিহীন বাস ও ট্রেন যাত্রায় খুশি ঘর ফেরত নগরবাসী। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। জীবিকার তাগিদে আর কর্মব্যস্ততার সময় ঘনিয়ে আসায় রাজধানীতে ঢাকা ফেরা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।
চাপ বাড়ছে বাস, লঞ্চ, ট্রেন ও আকাশপথে ঢাকামুখী মানুষের। আর যারা ঈদে আনন্দঘন মুহূর্ত ছুটি পায়নি তারা পরিবার পরিজনের সাথে ছুটি কাটাতে ফিরছেন আপন নিরে। তবে সেই সংখ্যা খুব একটা বেশি নয়। আনন্দতে বেড়াতে নানা বাড়িতে যাচ্ছে। ঈদের সময় যাইতে পারছি না, এখন যাইতেছি। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরফেরা কর্মজীবীরা বলছেন, গেল 19 জুন বুধবার ঈদের ছুটির শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে যাওয়ায় কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন তারা। আর এ সময় ঢাকায় ফেরা মানুষের পদভারে মুখর হয়ে ওঠে রেল স্টেশন প্রাঙ্গণ। যে গ্রামে চলে গেছি, যে মা বাবার সাথে ঈদ করবো, এখানে পরিচিত গ্রামের সব লোকজন আছে, তাদের সাথে ঈদ করবো। আর কর্মব্যস্ততার টানে আমরা আবার ফিরে আসছি ঢাকাতেই। ছুটিতে মায়ের কাছে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য। এই তো এখানে তো আর থাকা যাবে না, পড়ালেখার জন্য ছুটে আসা। ট্রেনের ফিরতি টিকিটও অনলাইনে বিক্রি হয় এবং শিডিউল বিপর্যয় না হয় বড় ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। যাওয়ার সময় আমরা আগের থেকে একটু নিরাপদে গিয়েছি, আর এখন আসার সময় আমরা শান্তি শৃঙ্খলাভাবে আসছি। গেল 18 জুন মঙ্গলবার থেকেই ফিরতি ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ঈদের আগে ট্রেনে করে যেসব মানুষ ঢাকা ছেড়েছিলেন তাদের অধিকাংশই এখন ফিরতে শুরু করেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, নগরবাসী নিরাপদে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে যেমন ফিরেছে রাজধানী নগরীতে, তেমনি তাদের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদের ব্যবস্থাপনা করেছিল বর্তমান সরকার, সেই নিরাপদ ব্যবস্থাপনা আগামীতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল ঢাকামুখী মানুষের। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাইদ আপু, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে বাজারে অগ্নিমূল্যের আঁচে পুড়ছেন নগরবাসী। ঈদ শেষ হতে না হতেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে উচ্চ মূল্যের ধাক্কা। ধরন ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 350 টাকা দরে। একই সঙ্গে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। ভোক্তাদের অভিযোগ, যতই দিন যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম। বিস্তারিত আমিনা হিরা রিপোর্টে। ঈদের ছুটি শেষে অনেকটাই ফাঁকা রাজধানীর বাজার। তবে ক্রেতা উপস্থিতি কম থাকলেও কমেনি নিত্যপণ্যের দাম। উল্টো বরাবরের মতো নানান অজুহাতে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 150 টাকা। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 350 টাকা দরে। 80 টাকা কেজি মরিচের 240 টাকা চায়। এখন তো এটা বাড়ার কথা, ঈদের পর দাম বাড়ার কথা না, এটা বাড়লো কেন? মরিচ ঝড়তো মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে, আমদানি কম, মরিচের দাম বেশি। বাজারে ভোজ্য তেল, আটা, ময়দা, পেঁয়াজ, আদা, রসুনের দাম ঈদের আগে থেকেই ছিল উচ্চ দরে। ঈদের পরেও কমেনি এসব পণ্যের দাম। পেঁয়াজের কেজি বর্তমানে 100 টাকা, আদার কেজি 300 টাকা, রসুন হইল 230 টাকা, 40 টাকা। এরপরে আপনার মশলার দামগুলি তো আগের দামে আছে, এখনো কোনো পরিবর্তন নেই। অস্থিতিশীল মাছ মাংসের বাজারও দাম বাড়ছে হু হু করে। মাছ ব্যবসায়ীরা মাছের দাম কম বললেও ভোক্তারা বলছেন ভিন্ন কথা। ঈদের আগে এগুলা বিক্রি করছি 1600, 1500, আজকে বিক্রি করতেছি 1300 কেজিতে। 200-300 টাকা কেজিতে কম দাম আছে। 19-20 তো আছে। ঈদের আগে হয়তো রুই মাছটা কিনতাম 320 টাকা করে, এখন 350 টাকা করে। ব্রয়লার 180 টাকা চলতেছে, আর পাকিস্তান হচ্ছে 320 টাকা। দিনে দিনে বাজার পরিস্থিতি মধ্যবিত্তদের নাগালের বাইরে, এমন অভিযোগ করেন ভোক্তারা। 1 কেজি নিলে ওখানে আধা কেজি করে নিতে হবে, এই কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু মাছ, মাংস, চাল, তেল সবই এরকম। বাজারে সুশাসন আনতে নিয়মিত মনিটরিং এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া প্রয়োজন বলেও জানান ভোক্তারা। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জ, ফরিদপুরের পর অবশেষে ঢাকার আরও কাছে রাসেল ভাইপার। ঢাকার অদূরবর্তী দোহার উপজেলা পদ্মা নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা মিলছে বিষধর সাপ রাসেল ভাইপারে। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে উপজেলা 5 ইউনিয়নের পদ্মা পাড়ের 50,000 মানুষের। বর্ষার বন্যা পানিতে ভেসে বিষধর সাপ এ অঞ্চলে প্রবেশ করছে বলে মনে করছেন তারা। শামসুল ইসলাম সনেটের তথ্যচিত্র আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাসেল ভাইপার সাপের আরেক নাম চন্দ্রবোরা। এটি উপমহাদেশের 4টি বিষাক্ত সাপের একটি। বিষধর এই সাপ মাঝে খুব কম দেখা গেলেও কয়েক বছর ধরে এর বিচরণ আবারও বাড়ছে। গত 1 মাসেই দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে রাসেল ভাইপারের
বর্ষার শুরু থেকে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ ও ফরিদপুরের পর ঢাকার দোহারে পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা মিলছে এই বিষধর সাপ। সাপটি পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এর মধ্যে উপজেলার নারিশা, বিলাসপুর, নয়াবাড়ি, মাহমুদপুর, মুকসুদপুর ইউনিয়নে রাসেল ভাইপারের দেখা মিলেছে। গত এক সপ্তাহে লোকালয়ে ঢুকে একটি বাড়িতে প্রবেশের সময় স্থানীয়রা পিটিয়ে হত্যা করে বিষধর এই সাপ। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে এই 3 ইউনিয়নের মানুষের মাঝে। আর এই সাপটা ধরে মারা অনেক তাপ ব্যাপার, কারণ অনেকে স্পিরিটে আসে আর মানুষ উল্টা দাবড়ায় কামড় দেয়। তো এইটার আতঙ্কে আসলে আমরা সব আতঙ্কে কোন সময় কোথায় আক্রমণ করে এটা বলা যায় না। পদ্মা তীরবর্তী এলাকায় সাপের দংশনে কয়েকজনের মৃত্যু হলেও এটি রাসেল ভাইপারের কারণে কিনা তা নিশ্চিত করা যায়নি। এই বর্ষা মৌসুম এলে এটা আপনার মনে করেন যে কোনো সময় আমাদের এখানে আসতে পারে। এলাকার জন্য খুবই একটা আতঙ্কের বিষয়, অনেকেই এই আতঙ্কে আছে সকলেই। দ্রুত অ্যাকশন করে যে 2 ঘন্টার বেশি যে আক্রান্ত হয় তাকে বাঁচিয়ে রাখা সম্ভব না। এদিকে সবাইকে সতর্ক থেকে সাপে দংশন করলে ওঝার কাছে না গিয়ে সরাসরি চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিলেন এই কর্মকর্তা। সতর্ক অবস্থান করা, তাদেরকে আঘাত না করা এবং যদি আক্রান্ত হয়ে পড়ে তখন তাড়াতাড়ি করে আমাদের সামনে চলে আসা। কিন্তু ওঝা বাহিরের লোকের কাছে সে বিভিন্ন জায়গায় গেলে মিসলিড হয় এবং তারা ঝাড়ফুঁক করে নানানভাবে, আর আরেকটা আতঙ্কের মধ্যে মানুষ মারা যায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2 দিন পর সিলেটে রোদের দেখা, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। উজান থেকে নামাধল উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে তিস্তা, ধওড়া ও দুধকুমার নদীর পানি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক। 417 হজ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে হাজিদের। সরকার ব্যবস্থাপনায় সন্তোষ। ঈদের ছুটির পর ঢাকায় ফিরতি বাজারে অগ্নিমূল্যের আছে ফুটছেন মধ্যবিত্তরা, ইচ্ছে মতো পণ্য মূল্যে হাঁকছেন ব্যবসায়ীরা। মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। মানিকগঞ্জ, ফরিদপুরের পর ঢাকায় আরো কাছে ভয়ঙ্কর রাসেল ভাইপার। বিষধর সাপের আতঙ্কে দোহার উপজেলা 5 ইউনিয়নের মানুষ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। মাইটিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।